মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন চতুর্থ পর্ব। ধর্মপাল ফিসফিস করে প্রতাপচন্দ্রকে বললেন, হিন্দু হিন্দু, শেষ মুহূর্তে নাকি একজন হিন্দু এসে ঢুকেছে। কথাটা শুনে কৌতূহলে প্রতাপচন্দ্রর ভুরু কুঁচকে গেল। ভাবলেন, হিন্দু? দেশে থাকতে আমি কোনো হিন্দু প্রতিনিধির কথা ঘুণাক্ষরেও শুনিনি। হিন্দুদের পক্ষ নিয়ে কেউ যাবে না, এইরকমই বরং শুনে এসেছি। এ লোকটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল? এর গায়ের আলখাল্লাটা ঠিক গেরুয়া নয়। হিন্দু সন্ন্যাসী কখনো সিল্কের চকচকে কমলা রঙের পোশাক পরে? সাধুরা আবার এত বড় পাগড়ি পরতে শুরু করলো কবে থেকে? পাগড়িটা দেখে মনে হয় কোনো রাজসভার দেওয়ান। এবার প্রতাপচন্দ্র নিচু গলায় ধর্মপালকে জিজ্ঞেস করলেন, কোথাকার হিন্দু? নেপালের নাকি? না না, শুনেছি তো মাদ্রাজ নাকি কলকাতার। কলকাতার? সেখানে এমন কোনো ধর্মীয় সম্প্রদায়ের নেতা থাকতে পারে যাকে আমি চিনি না? হতেই পারে না। এ কোনো জালিয়াত নাকি? পাগড়িধারী যুবকটির সঙ্গে একবার চোখাচোখি হতেই সে ফিক করে হাসল। প্রতাপচন্দ্র মনের মধ্যে হাতড়াতে লাগলেন। না, একে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। অথচ এ ছোকরাটি আমাকে চেনার ভান করে হাসছে। পুরো ব্যাপারটা তলিয়ে দেখতে হবে। ধর্ম সম্মেলন জালিয়াতির জায়গা নয়। এ যদি সেরকম কিছু হয় তাহলে সেটা ফাঁস করে দেওয়া আমার অবশ্য কর্তব্য। বলে কিনা কলকাতা থেকে এসেছে। ও বোধহয় জানে না কলকাতা তথা বাংলার একমাত্র প্রতিনিধি আমি। আমাকে এখানকার অনেকেই আগে থেকে চেনে। আমি কর্মসমিতির অন্যতম সদস্য। আমি কিছু টের পেলাম না, আর কলকাতা থেকে একজন হিন্দু প্রতিনিধি হঠাৎ এখানে এসে উদয় হলো। আমন্ত্রিত অতিথিরা কয়েকদিন আগে থেকেই উপস্থিত হলেও তাদের খাওয়া থাকার ব্যবস্থা এক জায়গায় হয়নি, কোনো হোটেলেও নয়। উদ্যোক্তাদের মধ্যে এক একজন নিজের নিজের বাড়িতে এক একজনকে রেখেছেন, তাই আগে মেলামেশার সুযোগ হয়নি। প্রতাপচন্দ্রও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করায় ব্যস্ত ছিলেন। মস্ত বড় হলঘরটিতে শ্রোতার সংখ্যা প্রায় ৬-৭ হাজার। অন্য সব বক্তাদের ম্যাটম্যাটে পোশাক, কিন্তু ওই তরুণটির গাঢ় রঙের সিল্কের পোশাক যেন ঝলমল করছে তার মধ্যে। সকলের দৃষ্টি তার দিকে। বিচিত্র পোশাক ছাড়াও তার তারুণ্যমণ্ডিত মুখমণ্ডল, টানা টানা দুটি চোখ খুব উজ্জ্বল, যেন ঠিকরে পড়ছে তেজ। সে সোজা হয়ে বসে আছে। বাইরে থেকে তাকে যতই তেজস্বী দেখাক, ভেতরে ভেতরে কিন্তু ওই তরুণটি এখনো খুব দুর্বল। ভয়ে সে কাঁপছে প্রায়। বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। ভাবছে, এই বিপুল জনসমষ্টির সামনে আমাকে বক্তৃতা দিতে হবে। এর আগে ২-৪টে ছোটখাটো আসরে সে কিছু বললেও বড় কোনো জনসভায় বক্তৃতা দেবার অভিজ্ঞতা তার একেবারেই নেই। অন্যান্য বক্তারা তাদের বক্তব্য আগে থেকে গুছিয়ে লিখে এনে সেটা পাঠ করছেন। তাতে অনেক জ্ঞানগর্ভ কথা, অনেক মহাপুরুষ ও বিখ্যাত গ্রন্থের উদ্ধৃতি। কিন্তু সে যে একেবারেই তৈরি হয়ে আসেনি। ইস, কেন কিছু লিখে আনিনি। এখন আফসোসে হাত কামড়াতে ইচ্ছে করছে আমার। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছে, এখানে তো কোনো ফাঁকিবাজি চলবে না। দর্শকরা যে এই কমলা রঙের পোশাক পরিহিত অতিথিটির মুখের কথা শোনার জন্য আগ্রহে অধীর হয়ে আছে, তা উদ্যোক্তারা টের পেয়ে গেছেন। অন্য সকলে একরকম, আর এ ব্যক্তিটি সম্পূর্ণ আলাদা। সুতরাং কৌতূহল তো হবেই। পরিচালকদের একজন এর কাছে এসে জিজ্ঞেস করলেন, বলছি, এর পরের বার আপনি বলবেন তো? উদ্যোক্তাদের কথা শুনে যুবকটি অমনি ছটফটিয়ে উঠে বলছে, না না, আরেকটু পরে, আরেকটু পরে। এরকম ২-৩ বার হলো। দূর থেকে সব লক্ষ্য করছেন প্রতাপচন্দ্র। ভাবছেন, মুখ খুললেই ছোকরাটির বিদ্যে বুদ্ধির পরিচয় পাওয়া যেত, কিন্তু ও বারবার এড়িয়ে যাচ্ছে। তাতেই সন্দেহ আরো বাড়ছে। অনুষ্ঠান পরিচালক ডক্টর ব্যারোজ
প্রতাপচন্দ্রের বন্ধুস্থানীয়। একবার তিনি প্রতাপচন্দ্রের পাশে এসে দাঁড়িয়ে সহাস্যে বললেন, মাজুমদার, এরপরে আপনার পালা। আপনি তো খুব সুবক্তা, আপনি ফাটাবেন জানি। প্রতাপচন্দ্র নিজের কাগজপত্র গুছিয়ে নিতে নিতে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই যে পাগড়ি পরা যুবকটিকে দেখছি, উনি কে? উনি তো আপনারই দেশের লোক। আপনি ওকে চেনেন না? ডক্টর ব্যারোজের দিকে তাকিয়ে দুদিকে প্রবলভাবে মাথা নেড়ে প্রতাপচন্দ্র বললেন, না। আমি ওকে আগে কখনো দেখিনি। কি নাম? কি নাম? কি নাম? দাঁড়ান, দেখছি। এই যে, বেশ শক্ত উচ্চারণ করা। স্বামী ভিভ খান। প্রতাপচন্দ্র ভুরু উত্তোলন করে কইলেন, স্বামী না হয় বোঝা গেল যে স্বামী, কিন্তু ভিভ কান এরকম আমি 7 জন্মে শুনিনি। বাঙালির আবার এরকম উদ্ভট নাম হয় নাকি? ধর্মপালের কাজকর্ম কলকাতা কেন্দ্রিক হলেও তিনি কলকাতার বুদ্ধিজীবী মহলের সঙ্গে তেমন যুক্ত নন। আর জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী বাঙালি বটে, কিন্তু এলাহাবাদের অধিবাসী। জ্ঞানেন্দ্রনাথ বসেছেন মঞ্চের অন্যদিকে। কাছাকাছি থাকলে তাঁর সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করা যেত। প্রতাপচন্দ্রের নাম ঘোষিত হতেই তিনি উঠে চলে গেলেন বক্তাদের জন্য নির্দিষ্ট রোস্ট্রামের দিকে। পরিশীলিত উচ্চারণে বহু অপ্রচলিত ইংরেজি শব্দ ব্যবহার করে তিনি যে চোস্ত বক্তৃতাটি দিলেন, তাতে বাইবেল ও উপনিষদের অপূর্ব সমাহার ঘটেছে। লিখিত অংশ পাঠ করা ছাড়াও মাঝে মাঝে তিনি মুখ তুলে বাইবেলের অংশবিশেষ মুখস্থ বলতে লাগলেন অনর্গলভাবে। প্রচুর হাততালিতে শ্রোতারা তাকে অভিনন্দন জানালো। হাততালি অবশ্য কোনো বক্তাই কম পাচ্ছে না। এদেশে একটা হাততালির ভদ্রতা আছে। বক্তৃতা চলাকালীন যারা ঘুমোয়, বক্তৃতা শেষ হলে হঠাৎ জেগে উঠে তারাও চটাপট শব্দে হাততালি দিতে শুরু করে। একটু আগে চীনের প্রতিনিধি বলে গেলেন, তাঁর ইংরেজি উচ্চারণ কিছুই প্রায় বোঝা গেল না। তিনিও হাততালি পেয়েছেন যথেষ্ট। পাগড়ি পরা যুবকটি বারবার এড়িয়ে গেল। সকালের অধিবেশনে সে বক্তৃতা দিলই না। এরপর মধ্যাহ্নভোজের বিরতি। 2 ঘন্টা পরে আবার শুরু হবে দ্বিতীয় অধিবেশন। খাবারের ব্যবস্থা হয়েছে আরেকটি বিশাল হল ঘরে। লম্বা লম্বা টেবিলের ওপর থরে থরে সাজানো বহু রকম খাদ্যদ্রব্য। নিরামিষেরও পৃথক ব্যবস্থা আছে। বক্তারা ছাড়াও অন্য নিমন্ত্রিতদের সংখ্যাও 400-500 কম নয়। বসবার জায়গা দূরে থাক, দাঁড়াবার জায়গা পাওয়াই দুষ্কর। হাতে প্লেট ধরে খাবার তুলে নিতে হচ্ছে লাইন দিয়ে। প্রতাপচন্দ্র সেই ভিড়ের মধ্যে জ্ঞানেন্দ্র চক্রবর্তীকে খুঁজতে লাগলেন। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, প্রতাপদা, ভালো আছেন? আমূল চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন সেই পাগড়ি পরা যুবকটিকে। তার সারা মুখে হাসি ছড়ানো। প্রতাপচন্দ্র ভাবলেন, বাংলায় কথা বলছে, সত্যি সত্যি বাঙালি? পাগড়ি পরা বাঙালি সন্ন্যাসী? প্রতাপচন্দ্র আমতা আমতা করে যুবকটিকে বললেন, আপনি মানে তুমি কে? ঠিক চিনতে পারলুম না তো। এরকম জবরজং ধরাছোড়ো পড়ে আছি, তাই ধরতে পারছেন না। আপনি আমাকে চেনেন, আগে অনেকবার দেখেছেন। আগে দেখেছি? তোমার নাম কি? আমি এখন সন্ন্যাসী। সন্ন্যাসীত্ব পূর্বাশ্রমের নাম উচ্চারণ করতে নেই, আপনার ঠিক মনে পড়বে। আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। আপনাদের নববিধানেও আমি একসময় অনেকবার গেছি। রামকৃষ্ণ পরমহংস, তাকে তো আমি বিলক্ষণ চিনতাম। আমাদের কেশববাবুই তাকে কলকাতার গণ্যমান্য সমাজে পরিচয় করিয়ে দিয়েছিলেন। রামকৃষ্ণ পরমহংস কি কারুকে সন্ন্যাসী দীক্ষা দিতেন? শুনিনি তো। তিনি বড় কষ্ট পেয়ে দেহত্যাগ করলেন। তারপর তার কথা বিশেষ শোনা টোনা যায় না, কোনো খবর ও সংবাদপত্রেও চোখে পড়েনি। আমরা গুটিকয় চেলা এখনো ঠাকুরকে অবলম্বন করে আছি। তিনিই আমাদের জীবন নিয়ন্ত্রণ করছেন। তুমি যে এখানে এলে, কাদের পক্ষ থেকে এলে? কোন সম্প্রদায় তোমাকে পাঠালো?
ঠিক কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে আসিনি, এমনকি দেশে থাকতে কোনো আমন্ত্রণও পাইনি। তবু কি করে যেন পাকে চক্রে আসা হলো, এমনকি মঞ্চে আপনাদের পাশে বসার সৌভাগ্যও জুটে গেল। দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে, তুমি তো নরেন, শিমলের দত্তবাড়ির ছেলে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলে, খুব ভালো গান গাইতে, তাই না? চিনতে পেরেছেন তাহলে? প্রতাপচন্দ্রের মনোভাব সঙ্গে সঙ্গে বদলে গেল। এই যুবকটি সম্পর্কে এতক্ষণ যে বিরূপ ধারণা গড়ে উঠেছিল তা চলে গেল এক নিমেষে। এই যুবকটি তো কলকাতার তাঁদের নিজস্ব বৃত্তেরই একজন। রামকৃষ্ণ পরমহংসের চেলাদের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব নেই। এত দূরদেশে একজন পরিচিত মানুষকে দেখলে আপনা আপনি একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে যায়। তিনি বললেন, তোমার পিতৃবিয়োগের পর তুমি খুব অসুবিধায় পড়েছিলে, এই পর্যন্ত জানি। তারপর আর কিছু শুনিনি। তুমি কবেই বা সন্ন্যাসী হলে, আর কি করেই বা এখানে এলে? তোমাকে দেখে বড় খুশি হলাম গো নরেন। ইচ্ছে আছে হিন্দু ধর্মের হয়ে দু চার কথা বলবো এখানে, কিন্তু প্রতাপদা, আপনারা কি চমৎকার ভাষণ দিলেন, ভাষার কি অপূর্ব বাঁধনি। আমি কি পারবো? কখনো এত মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলিনি। প্রতাপচন্দ্র তার পিঠ চাপড়ে দিয়ে বললেন, পারবে না কেন? নিশ্চয়ই পারবে, ঘাবড়াবার কি আছে? গুরুর নাম স্মরণ করে বসে যাবে। এই সময়ে জ্ঞানেন্দ্রনাথ কাছে এসে দাঁড়ালেন। প্রতাপচন্দ্র তাঁর সঙ্গে নরেনের আলাপ করিয়ে দেবার জন্য সোৎসাহে বললেন, জ্ঞানবাবু, এই ছেলেটিকে চেনেন? এ আমাদের কলকাতা থেকে এসেছে। হ্যাঁ, কয়েকদিন ধরে এর কথা শুনছি। এর নামই তো বিবেকানন্দ, তাই না? বিবেকানন্দ? তাই বলো। তখন ডক্টর ব্যারোজ কি একটা বিদঘুটে উচ্চারণ করলো, বুঝতেই পারিনি। বাহ, বেশ নাম। বঙ্কিমবাবুর আনন্দ মঠে সত্যানন্দ, জীবানন্দ, ধীরানন্দ এইসব আনন্দের দল ছিল। তুমিও সেই রকম এক আনন্দ। তা নরেন, তুমি কি করে আমেরিকায় পৌঁছলে? টাকা পয়সা কে দিল? আমন্ত্রণই বা কিভাবে জোগাড় করলে? এসব জানতে খুব কৌতূহল হচ্ছে। সে এক লম্বা গল্প, শুনলে আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না। প্রতাপদা, এখন তো বেশি সময় নেই, পরে একদিন আপনাদের সব বলবো। রামবাগানে গঙ্গামণি নিজে একটি বাড়ি কিনেছে। বাড়িটি ত্রিতল হলেও বিশেষ বড় নয়। ওপরতলায় একটি মাত্র ছোট ঘর। গঙ্গামণির যত না বয়স হয়েছে, সে তুলনায় তার রূপ ঝরে গেছে অনেক বেশি। কোমরের পরিধি যদি বুককে ছাড়িয়ে যায়, তাহলে সে রমণীর পক্ষে আর যাই হোক, মঞ্চে দাঁড়াবার কোনো যোগ্যতা থাকে না। গঙ্গামণি বুঝে গেছে। থিয়েটারের জগৎ থেকে বিদায় নেবার দিন ঘনিয়ে এসেছে। 1 বছর আগেও সে ইচ্ছে মতো থিয়েটার বদল করতে পারত। স্টার কিংবা এমারাল্ডে তার খাতির ছিল। মেদ বৃদ্ধি শুরু হবার পর সে কম কৃচ্ছতা সাধন করেনি। মদ ছুঁত না, খাওয়া দাওয়াও সব প্রায় বন্ধ। প্রতিদিন গঙ্গা স্নানের পর আহিরিটোলার কালী মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতো কয়েক ঘন্টা। কিছুতেই কিছু হবার নয়। সবাই বলতো, ও তোর মায়ের ধাত। তোর মা যে ছিলেন আড়াইমণি ঘণ্টেশ্বরী। আগে সে যে কোনো নাটকে 8-10 খানা গান গাইত। বিল্লমঙ্গল নাটকে তার গান কি জনপ্রিয়ই হয়েছিল। এখন সে নেচে নেচে 1 খানা গান গাইতেই হাঁপিয়ে যায়। মাস 2 ওজন কমাবার চূড়ান্ত চেষ্টা করার পর সে হাল ছেড়ে দিয়েছে। এখন সে আবার সবকিছু খায়। সর্বক্ষণে এটা খাবো না ওটা খাবো না ভাবলে কি মনের সুখ থাকে? গঙ্গামণির স্বভাবটাই যে হাসি খুশি ধরনের। তার রান্নার খুব শখ। ঘনিষ্ঠ মানুষজনদের সে রেঁধে খাওয়াতে ভালোবাসে। গিরিশবাবু প্রায়ই তার হাতের রান্না খাওয়ার জন্য আবদার করতেন। জমানো টাকায় গঙ্গামণি এই বাড়িটি কিনেছে, যাতে ভবিষ্যতে একেবারে নিরাশ্রয় না হতে হয়। এর আগে গোয়া বাগানে একটি বাড়ি ভাড়া করে তাকে রেখেছিল এক বাবু। সেই বাবুটি কিছু না বলে কয়ে হঠাৎ একদিন সরে পড়েছে। সে নাকি চলে গেছে পাঞ্জাবে।
আর কোনো ফুলবাবুর যে আমার প্রতি টান হবে না তা আমি জানি, আর ওসবের চেষ্টাও করিনি। তাই নিজের বাড়িতে নিশ্চিন্তে খাবো দাবো ঘুমোবো, সুখের চেয়ে স্বস্তি ভালো। গঙ্গামণির মনটি নরম। যেই সে বাড়ি কিনেছে অমনি কোথা থেকে তার কতকগুলি পুষ্যি জুটে গেছে। গঙ্গামণি কারুকে ফেরায় না। কুসুম কুমারী, হরিমতি, টুন্নামণি, কিরণ শশী, এইরকম যারা ছোটখাটো পাট পায়, মাইনের টাকায় নিজস্ব বাড়ি রাখতে পারে না, অথচ বাঁধা বাবুও নেই, তারা এসে ধরেছিল। গঙ্গামণি তাদের একতলার ঘরগুলোই থাকতে দিয়েছে। দোতলায় সে থাকে। তার নিজের কোনো ছেলে পুলে নেই বলে রাস্তা থেকে 3টি হাভাতে ছেলে মেয়েকে কুড়িয়ে এনে রেখেছে নিজের কাছে। আর আছে তার 7খানা বেড়াল। সন্ধে হলেই গঙ্গামণি ওই অল্প বয়সী ছেলে মেয়ে 3টিকে নিয়ে নাচ গান শেখাতে বসে। তার গানের গলা এখনো চমৎকার। এই শরীর নিয়েও সে নাচে। একটি 9 বছরের ছেলের হাত ধরে নাচতে নাচতে সে গান ধরে। গুটি গুটি ফিরবো বনে দুটি, লতা ছিঁড়ে তোর বাঁধবো ঝুঁটি, তোর কানে দোলা বলো ঝুমকো ফুল, কত ডাকে বুলবুল, কোয়েলা দোয়েলা মিঠি মিঠি। ছেলে মেয়ে 3টিকে সে প্রায়ই বলে, একটু আর ভাঙলে তোদের থিয়েটারে ঢুকিয়ে দেব, তখন নিজের পায়ে নিজে দাঁড়াবি, কপালে যদি থাকে অনেক রোজগার করবি। তাই তো বলি মন দিয়ে শেখ। তারপর একটা বেড়াল ছানাকে কোলে তুলে আদর করতে করতে বলে, তোদের আমি থিয়েটারে ঢোকাতে পারবো না। আমি চক্ষু বুঝলেই তোদের গতি হবে রাস্তায়। 3 তলার ঘরখানি সে দিয়েছে নয়নমণিকে। এই মেয়েকে গঙ্গামণি বিশেষ পছন্দ করে। এতদিনের থিয়েটার জীবনে আমি এমন মেয়ে দেখিনি। গঙ্গামণির পাকা চোখ। এমারেন্ট থিয়েটারে থাকার সময় যখন অর্ধেন্দু শেখর একদিন এই নয়নমণিকে এনে একটা ছোট পাঠ দিয়েছিলেন, তখনই বোঝা গিয়েছিল এ মেয়ে কালে কালে হিরোইন হবে। নাচতে জানে, গাইতে জানে, থিয়েটারের বই, খবরের কাগজ গড়গড়িয়ে পড়তে পারে, তবু সে সব সময় আড়ালে থাকতে চায়। এ আবার কেমন ধারা স্বভাব? শুধু কি গুণ থাকলেই হয় রে বাপু? এ লাইনে ওপরে উঠতে গেলে ম্যানেজার মালিকের গা ঘেঁষাঘেঁষি করতে হয়, পা টিপে দিতে হয়, অনেক সময় গতর খাটাতেও হয়। লাইনটাই যে এরকম, যে বিয়ের যে মন্তর। এই মেয়েটা সেসব কিছুই করে না। কোথায় যে শুরুত করে লুকিয়ে পড়ে টেরই পাওয়া যায় না। মহেন্দ্রলাল বোসের মতো অত বড় নামকরা হিরো, তিনি একদিন বললেন বরানগরের এক বাগানে এক বড় মানুষ মৎসবের ব্যবস্থা করেছেন। অ্যাক্ট্রেসদের সবাকার সেখানে নেমন্তন্ন, নাচতে হবে, গাইতে হবে। সবাই গেল, শুধু নয়নমণি গেল না। মহেন্দ্রলালকে চটালে ও কোনোদিনও বড় পাঠ পাবে? গঙ্গামণিকে এ পদ্ধতিতেই ওপরে উঠতে হয়েছিল, কিন্তু নয়নমণি যে এসব কিছুতেই করতে রাজি হয় না। সেই জন্যই ওকে গঙ্গামণির বেশি ভালো লাগে। আবার এও ভাবে, চুপচাপ থাকে মেয়েটা, বিশেষ কথাই বলে না, তবু ভেতরে ভেতরে এত তেজ। মেয়ে মানুষের তেজ কি কেউ সহ্য করে? ছুঁড়ে আস্তা করে ফেলে দেয়। ওই তো বিনোদিনী কত দেমাক দেখিয়েছিল, এখন কোথায় গেল সে? একদিন রাতের দিকে গঙ্গামণি ওপরে উঠে আসে। একখানি ছোট ঘর ছাড়া স্নানের জায়গা নেই, রান্নার জায়গা নেই। গঙ্গামণি কতবার বলেছে, তোকে 1 তলার ঘর দিচ্ছি, সেখানে ওসব সুবিধে আছে। নয়নমণি তবু যাবে না। এই ছাদের ঘরেই সে থাকতে চায়। কলসি ভরে ওপরে জল টেনে আনে, একটা তোলা উনুনে রান্না করে। ঝড় বাদলার সময় কতই না কষ্ট হয়, কিন্তু কে শোনে কার কথা? 1 তলার ঘরগুলির সঙ্গে 3 তলার এই ঘরখানির অনেকটা তফাৎ। যেসব রাতে থিয়েটার থাকে না, সেসব রাতে কুসুম, ডেকচি, টুনাদের ঘরে ছেলে ছোকরারা ফুর্তি করতে আসে। ঘুঙুরের আওয়াজ আর হাসির হররা ছোটে, ঝনঝন শব্দে কাঁচের গিলাস ভাঙে। গঙ্গামণি আপত্তি করে না। আমি নিজেও তো কিছুদিন আগে পর্যন্ত ওই রকম জীবনই কাটিয়েছি।
আমি আপত্তি করব কোন মুখে? তাছাড়া ফুর্তির সঙ্গে সঙ্গে মেয়েগুলো যদি দুটো বাড়তি পয়সা রোজগার করে তো করুক না। যেসব মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর সংসারে থাকার ভাগ্য করে আসেনি, সমাজ যাদের বংশানুক্রমে পতিতা করে রেখেছে, সেসব মেয়েদের রূপ যৌবনই তো আসল। আর এই রূপ যৌবন তো পদ্মপাতার উপর জলের ফোঁটা, কখন শেষ হয়ে যায় তার ঠিক নেই। তারপর আর কেউ বুঝবে না। ওরা দুটো পয়সা জমাতে পারলে আখেরে কাজে লাগবে। নয়নমণির ঘরে কখনো কোনো পুরুষ মানুষ আসে না। থিয়েটারের কোনো পুরুষের সঙ্গে তার বিশেষ সখ্যও নেই। দুনিয়ার আর কারোকেই যেন সে চেনে না। সারাদিন আপন মনে থাকে। তার ঘরের বিছানায় সবসময় ফর্সা ধপধপে চাদর পাতা। দেয়ালে কোনো ছবি নেই, শুধু ঘরের এক কোণে একটি বেশ বড় মাটির মূর্তি রয়েছে, বংশীধারী কৃষ্ণ। সেই মূর্তিই যেন নয়নমণির একমাত্র পুরুষ সঙ্গী। গঙ্গামণি এক একদিন এসে দেখেছে সেই মূর্তির সামনে নয়নমণি আপন মনে বিভোর হয়ে নেচে চলেছে। একতলার মেয়েদের কাছ থেকে ঘর ভাড়া হিসেবে গঙ্গামণি 5-10 টাকা নেয়। ভাড়াটেরা খুব বেশি উচ্চণ্ডে হলে তাড়িয়ে দেওয়াই যায়, কিন্তু মিনি মাগনার আশ্রিতরা একেবারে কাঁঠালের আঠার মতো সেটে থাকে। কিন্তু ওপর তলার এই মেয়েটিকে গঙ্গামণির এমনই মনে ধরেছে যে সে তাকে নিজের মেয়ের মতন করে রাখতে চেয়েছিল। পয়সার প্রশ্নই ওঠে না, কিন্তু ও মেয়ের আত্মসম্মান জ্ঞান অতি টনটনে। কিছুতেই বিনা পয়সায় থাকবে না। জোর করে 10টা করে টাকা সে গঙ্গামণির খাটের ওপর রেখে আসে। গঙ্গামণি প্রস্তাব দিয়েছিল, ওপরে রান্নাঘর নেই, নয়নমণি তোর রান্না করারই বা কি দরকার, তুই দোতলায় গিয়ে খাবি। তাতেও রাজি নয় নয়নমণি। তাকে এত করে কাছে টানতে চাইলেও সে কাছে আসে না। এই প্রত্যেকটি ব্যাপারের জন্যই গঙ্গামণি আরো বেশি করে পছন্দ করে নয়নমণিকে। নিজের জীবনে সে যা যা পারেনি, এই মেয়েটি সেইগুলি অবলীলাক্রমে পেরে যাচ্ছে দেখে সে বিস্মিত হয়ে যায়। নয়নমণি যেন তার চোখ খুলে দিয়েছে। নিজের ব্যর্থতাগুলি সে এখন যাচাই করে দেখছে। পুরুষ মানুষদের বাদ দিয়েও যে কোনো মেয়ে একা একা বেঁচে থাকতে পারে, এ ধারণাই যে তার ছিল না। গঙ্গামণির জীবনে কতবার পুরুষ বদল হয়েছে, সে তার ইচ্ছে অনুযায়ীও নয়। পুরুষরাই একজনের কাছ থেকে আরেকজনের কাছে তাকে ছুঁড়ে দিয়েছে। তার ভালো লাগা বা মন্দ লাগার প্রশ্নই ছিল না। সে ধরে নিয়েছিল এটাই তার নিয়তি। বাচ্চা বয়সে থিয়েটারে নামার পর এক সময় আমার মা বেশি টাকার লোভে লাহোরের এক ব্যবসায়ীর কাছে আমাকে বেচে দিতে চেয়েছিল। সেই একবারই প্রতিবাদ জানিয়ে খুব কান্নাকাটি করেছিলাম। থিয়েটারের নেশা যে আমার রক্তে ঢুকে গিয়েছিল। বলেছিলাম থিয়েটার আমি ছাড়তে পারবো না। থিয়েটার সে ছাড়ল না বটে, কিন্তু সে আমলে অভিনয় করে কটা পয়সাই বা পাওয়া যেত। কোনো নাটক দর্শকদের মনোরঞ্জনে ব্যর্থ হলে ম্যানেজার বাবু তার হাতে 1 টাকা বা 2 টাকা গুঁজে দিয়ে বলতেন, এই দিয়ে এই মাসটা চালিয়ে নে। থিয়েটারের মেয়েদের বাঁচিয়ে রাখত বাঁধা বাবুরা। স্রোতের ধাক্কায় বাসি ফুলের মতো ভাসতে ভাসতে কেটে গেল অনেকখানি জীবন। যারা বঞ্চিত তারা চোখ মেলে তো বেশি দূর দেখতে পায় না, তাই নিজেদের মধ্যেই কাড়াকাড়ি করে। থিয়েটারের মেয়েরাও ভারী কুঁদুলে হয়। পরস্পর আকছি লাগানি ভাঙানি কামড়া কামড়ি করেই তারা মরে। আমি নিজেও এই খেলায় মেতেছিলাম। পুরনো স্টারে থাকবার সময় সুকেশিনী নামে একটা উনুনমুখী আমাকে এমন হিংসা করত, মনে হতো যেন দৃষ্টি দিয়েই আমাকে পুড়িয়ে মেরে ফেলবে। তা আমি একবার এমন প্যাচ কষলাম যে সে একেবারে থিয়েটারের জগৎ থেকেই হারিয়ে গেল। বিনোদিনী কি আমাকে বিদায় করে দেবার কম চেষ্টা করেছিল? পরে বিনোদিনীকে সরিয়ে দিয়েছে বনবিহারিণী। তার সঙ্গে সঙ্গে তাল দিয়েছিল গঙ্গামণি। নয়নমণিকে দেখে গঙ্গা ভাবে, কিন্তু এই মেয়েটা কোনো কুটকাচালের মধ্যে না গিয়েও কি করে পারে? লেডি ম্যাকবেথের পার্টে নয়নমণি 7খানা ক্ল্যাপ পেয়েছিল,
3 মাত্র 3 বার পেয়ে নাম সার্থক করেছে। নয়নমণি তবু ওই পাঠ স্বেচ্ছায় ছেড়ে দিল। বাইরের লোক না জানুক, সব কটা থিয়েটারের লোক তো জেনেছে। তারা নড়ে চড়ে বসে জিজ্ঞেস করেছে, এ মেয়েটা কে? তিনকড়িও নতুন এসেছে, কিন্তু তার পেছনে একজন বড় মানুষ আছে। তাকে সরানো সহজ নয়। কিন্তু প্রমোদা সুন্দরী নয়নমণিকে সুনজরে দেখেনি। তার চোখ টাটাচ্ছে। নয়নমণিকে ঠেকনা দেবার কেউ নেই জেনে গিয়ে সে নয়নমণিকে আর ওপরে উঠতে দেবে না ঠিক করেছে। এই নিয়ে নয়নমণিকে যতবার সাবধান করতে যায় গঙ্গামণি, ততবারই মেয়েটা হাসে। সেই হাসির শব্দ শুনলেই গঙ্গামণির বুকের মধ্যে ধকধক শব্দ হয়। আমি কেন সারা জীবন অমন ভাবে হাসতে পারিনি? আমি কেন উঠতে পারিনি ঈর্ষা, হিংসা, লোভের ঊর্ধ্বে? আহা, আবার যদি নতুন করে জীবনটা শুরু করা যেত। একদিন পরে এসে নয়নমণিকে একা একা সেই ঠাকুরের মূর্তির সামনে নাচতে দেখে গঙ্গামণি ভয় পেয়ে গিয়েছিল। মেয়েটা নাচছে তো নিচেই চলেছে, কোনো দিকে হুঁশ নেই, বাহ্য জ্ঞানই নেই। থিয়েটারের যেমন তেমন নাচ নয়, এ নাচ অন্যরকম। গঙ্গামণি আগে কখনো দেখেনি। সে ঘরের মধ্যে ঢুকে নয়নমণির হাত ধরে থামিয়ে দিয়ে বলেছিল, হালা নয়ন, তুই যে ঘরের মধ্যে এই ঠাকুরের মূর্তি রেখেছিস, তাতে আমাদের পাপ হবে না? নয়নমণি তার সরল বিস্ময় মাখা ডাগর চোখ দুটি গঙ্গামণির মুখের ওপর ন্যস্ত করে জিজ্ঞেস করেছিল, কেন গো দিদি, পাপ হবে কেন? ঠাকুর রাখলে নিত্য পুজো করতে হয়। সে ভাগ্য করে কি আমরা জন্মেছি? কোনো পুরুত মশাইও আমাদের বাড়িতে আসবে না। নয়নমণি আবার দুহাতে নাচের মুদ্রা দেখিয়ে বলেছিল, এই তো আমাদের পুজো, ঠাকুর এই পুজোতে খুশি হবেন না? শোনো মেয়ের কথা, এই নাকি পুজোর ছিরি? নেচে নেচে পুজো হয়? নয়নমণি হাসতে হাসতে গঙ্গামণিকে জড়িয়ে ধরে বলেছিল, পুরুত ঠাকুর যখন মন্দিরে পুজো করেন তখন ভালো করে দেখোনি? এক হাতে ঘণ্টা আর এক হাতে পঞ্চপ্রদীপ নিয়ে নেচে নেচে আরতি করেন। তা সেটাও তো নাচই হলো। দূর মুখপুরি, পুরুত ঠাকুরের সঙ্গে আমাদের তুলনা? আমরা কি মন্ত্রতন্ত্র জানি না তাতে আমাদের অধিকার আছে? আমি গান করি, তুমিও তো ভালো গান জানো, সেই গানই তো আমাদের মন্ত্র। আমাদের ওসব করতে নেই রে, আমরা যে পতিত। আমাদের জীবন পাপের জীবন, তুই তার উপর আবার কেন পাপের বোঝা বাড়াচ্ছিস? ও দিদি, ভগবান কি সকল মানুষের জন্য নয়, শুধু বামুন কায়েতদেরই ভগবান? তবে তাঁর এই সৃষ্টিতে এত সব অন্য জাতির মানুষ এলো কি করে? আমাদের কেষ্ট ঠাকুর কি গয়লার ঘরে মানুষ হননি? ভগবানের চোখে মানুষের উচ্চ নীচ কিছু নেই। কথা বলার সময় নয়নমণি এমন করে হাসে যে তার উপর রাগ করাও যায় না। আর একদিন সে একটা চমকপ্রদ কথা বলেছিল। মঞ্চে যখন একসঙ্গে পা ফেলে হাসে, কাঁদে, নাচে, গায়, তারা সবাই সকলের পূর্ব পরিচয় জানে। কে কোথা থেকে এসেছে, কার মায়ের কি পেশা ছিল তার জানতে বাকি নেই। কিন্তু নয়নমণি কিছুতেই তার আগের কথা বলতে চায় না। শত প্রশ্ন করলেও সে শুধু বলে, আমি রাস্তার মেয়ে, আমাকে একজন রাস্তা থেকে কুড়িয়ে এনে থিয়েটারে ঢুকিয়ে দিয়ে গেছে। গঙ্গামণি একদিন তাকে চেপে ধরে জিজ্ঞেস করেছিল, তুই রাস্তায় কোথা থেকে এলি? রাস্তায় তো জন্মাসনি। তোর মা কোথায় গেল? তোর এই কাঁচা বয়স, তোর খোঁজে তোর আপনজন কেউ কখনো আসে না কেন? আমি টুপ করে আকাশ থেকে খসে পড়েছি, কিন্তু আমি তোমাদের মতন পতিত নই। আমি ভগবানের সন্তান। তোমরা সব সময় নিজেদের পতিত পতিত বলো কেন গো? আমরা তো তোর মতন আকাশ থেকে খসে পড়িনি। আমার মা ছিল, মা থিয়েটারের সখী সেজেছিল কিছুদিন, কিন্তু আমার বাপ নেই, তাই জন্ম থেকেই পতিত। কি যে বলো! বাবা আর মা এই দুজন না থাকলে কি পৃথিবীতে কেউ জন্মাতে পারে? সে একটা পুরুষ মানুষ ছিল নিশ্চয়ই, কিন্তু সে মিনসেটা যে নিজের পরিচয় আমাকে দেয়নি, আমার মাকে ফেলে পালিয়েছিল। তাহলে
তোমার বাবা একজন ছিল ঠিকই, সে তোমার মাকে বিয়ে করেনি। সমাজের কাছে তোমাকে নিজের সন্তান বলে পরিচয় দেয়নি। আচ্ছা, তুমি যখন জন্মেছিলে তখন কি এসব কিছু জানতে? তোমার বাবা আর মায়ের বিয়ে হয়নি এই জেনে কি তুমি পৃথিবীতে এসেছিলে? আসোনি, তাই না? তাহলে তোমার তো কোনো দোষ নেই। বাপ মা যদি বিয়ে না করে, সমাজের চোখে কোনো দোষ করে, তার জন্য সন্তান দায়ী হতে যাবে কেন? সন্তান কেন সারা জীবন বেজন্ম হয়ে থাকবে? দিদি, তুমি নিজেকে আর কখনো পতিত বলবে না, পাপী বলবে না। নয়নমণিকে জড়িয়ে ধরে সেদিন কেঁদে ফেলেছিল গঙ্গামণি। এমন কথা অল্প বয়সে তাকে কেন কেউ বলেনি? তাহলে সে লম্পটদের খেলার সামগ্রী হতো না, মাথা উঁচু করে একা দাঁড়াতে পারত। এ জীবনটা তার বৃথা গেল। গঙ্গামণি সবসময় নয়নমণিকে আগলে রাখতে চায়। আমার নিজের জীবনে আমি যা পারিনি, এই মেয়েটা যেন তা পারে। এই মেয়েটা ওর তেজ নিয়ে বাঁচুক। প্রমোদা সুন্দরী হতচ্ছাড়িটা যদি নয়নমণির কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি প্রমোদার চোখ গেলে দেব। তাতে যদি পুলিশ আমাকে ফাটকে পুরে দেয় তো দিক। একদিন বিকেলে তিনজন ভদ্রলোক সোজাসুজি উঠে এলো দোতলায় গঙ্গামণির কাছে। এদের মধ্যে নীলমাধবকে চেনে গঙ্গামণি। স্টার থেকে কয়েকজনকে দল ভাঙিয়ে নিয়ে গিয়েছিল বীণা থিয়েটারে। আর দুজন নতুন। তাদের মধ্যে একজনের হাতের আঙুলে দুটো হিরে, আর একটা পোখরাজের আংটি দেখে মনে হয় বেশ শাঁসালো মক্কেল। নীলমাধব বলল, গঙ্গা, তুই বাড়ি কিনে আখড়া খুলেছিস শুনে দেখতে এলুম। তা বেশ বাড়িটি। শুনলাম তোর এক পুরনো বাবু বেশ সস্তাতেই দিয়েছে। এক বাক্স সন্দেশ এনেছি তোর জন্য, আমাদের চা খাওয়াবিনি? দৃশ্যটি বেশ পরিচিত। যখনই কোনো দলের নাটক বেশ জমে ওঠে, তখনই অন্য দলের দালালরা দু চারজন অভিনেতা অভিনেত্রীকে বেশি টাকার লোভ দেখিয়ে অন্য স্টেজে নিয়ে যেতে চায়। গঙ্গামণির জীবনে এরকম অনেকবার ঘটেছে। বিশেষত বিল্বমঙ্গল পালায় পাগলিনীর ভূমিকায় গান গেয়ে যখন তার খুব সুনাম হয়েছিল, তখন দু তিনটে দলে টানাটানি পড়ে গিয়েছিল তাকে নিয়ে। কিন্তু এখন তো গঙ্গামণির আর কোনো দাম নেই, কেউ তাকে ডাকে না। মিনার্ভাও তাকে ছুটি করে দিয়েছে। গঙ্গা ভাবে, হঠাৎ কি আবার কপাল খুলল? এদের পালাতে কোনো মোটা সোটা মেয়ে ছেলের ভূমিকা আছে বুঝি? অনেক সময় এরকম দু একটা হাসির দৃশ্য লাগে। সেরকম যদি নেচে কুদে লোক হাসাবার মতো ছোট ভূমিকা হয়, তাতে আমি রাজি হব না। আমার অত পয়সার দরকার নেই। চা খেতে খেতে পুরনো কালের গল্প হতে লাগলো। আগন্তুকরা আসল কথাতে আর আসেই না। গঙ্গামণি নিজেই একসময় নীলমাধবকে জিজ্ঞেস করল, আপনি কোন বোর্ডে আছেন গো এখন? আমরা বেশ কয়েকজন এমারাল্ডে যাব ঠিক করেছি, আবার চাঙ্গা করে তুলব। তুই তো এমারাল্ডে ছিলি এক সময়, তোর নিশ্চয়ই টান আছে এখনো। এখন এমারাল্ড নাম হলেও এ তো আমাদের সেই পুরনো স্টার। এর উপর আমাদের মায়া যায় কখনো? কার বই? রবিবাবুর লেখা। তুই বোধহয় এর নাম শুনিসনি। গঙ্গামণি দুদিকে মাথা নাড়ল। থিয়েটার করা ছাড়লেও সব স্টেজের খবরাখবর সে রাখত। সে জানত এমারাল্ড অতুল কৃষ্ণ মিত্তির এখন নাটক লিখছে। রবিবাবুর নাম সে শোনেনি। জ্যোতিবাবু মশাইয়ের কথা মনে আছে? সেই যে রে সরোজিনী। গঙ্গামণি কপালে দুহাত ঠেকিয়ে প্রণাম করে বলল, তার কথা মনে থাকবে না? সাক্ষাৎ যেন রাজপুত্তুর। অমনটি আর দেখিনি। এই রবিবাবু সেই জ্যোতিবাবুরই ভাই, ঠাকুরবাড়ির ছোট রাজপুত্তুর। এর রাজা রানী কিছুদিন জমেছিল, এখন নামানো হবে রাজা বসন্ত রায়। খুব জমবে, অনেক গান আছে। আমার কটা সিন আছে? এবার নীলমাধব অন্য দুজন সঙ্গীর মুখের দিকে তাকালো। তারপর গলা খাঁকারি দিয়ে বলল, গঙ্গা, এই নাটকে না তোর যোগ্য ঠিক কোনো রোল নেই। দেখ, তোকে তো ছোটখাটো এলেবেলে পার্ট দেওয়া যায় না। আমরা ভেবে রেখেছি
পরের নাটকে তোর জন্য বড় রোল থাকবে, অনেকগুলো গান, অডিয়েন্স তোকে দেখলেই গান আশা করবে। এই যে বললে এ নাটকেও অনেক গান আছে। সে ব্যাটা ছেলের গান, আর একটা অল্প বয়সী মেয়ের, মানে তার চেহারাটা মানানসই হওয়া চাই। তাই বলছিলুম কি, গঙ্গা, তোর বাড়িতে মিনার্ভা বোর্ডের একটা মেয়ে থাকে, ওই নয়নবালা না কি যেন নাম, সে তো ভালো অ্যাক্টিং করে। 3 কোটির বদলে এক নাইটে লেডি ম্যাকবেথের পার্ট করলো। তাকে দেখে থ হয়ে গেছি। নতুন মেয়ে, গিরিশবাবুর সঙ্গে টক্কর দিয়ে লড়ে গেল। ওর মধ্যে আগুন আছে রে। শুনেছি তার বেশ গানের গলাও আছে। সেই মেয়েটাকে একবার ডাকবি, একটু কথা বলবো। নীলমাধবের কথা শুনে গঙ্গা মনে মনে বলল, ও হরি, এই ব্যাপার। এরা আমার জন্যে আসেনি, এতক্ষণ ধানাই পানাই করছিল। আসলে এরা নয়নমণিকে ধরতে এসেছে। 1 বছর আগে হলেও গঙ্গামণি দপ করে জ্বলে উঠত, এই লোকগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিত। কিন্তু এখন গঙ্গামণির মুখে হাসি ফুটে উঠল। একটুর জন্য দুর্বল হয়ে পড়েছিল সে। এই লোকগুলোকে দেখে সে ভেতরে ভেতরে থিয়েটারের টানে নেচে উঠেছিল। ফুটলাইটের টান যে বড় মায়ার টান। ভেবেছিল বুঝি ফিরে এসেছে তার যৌবন, কিন্তু ও যে আর ফেরার নয়। উইংসের পাশে দুরু দুরু বক্ষে আর তার দাঁড়ানো হবে না এ জীবনে, তা তো সে মেনেই নিয়েছে। আর কোনো মেয়ের নাম শুনলে সে মুখ ছামটা দিয়ে বলে উঠত, তা তার কাছেই যাও না, আমার কাছে মরতে এসেছো কেন? কিন্তু এই যে নয়নমণি, তার যদি উন্নতি হয় তাতে গঙ্গামণির সুখের পরিসীমা থাকবে না। সে বলল, ও মেয়ে বড় খেয়ালি। তা একবার ওকে ডাক না। মিনার্ভা এসে কত পায়? বড় জোর 20-25। আমরা তাকে 100 টাকা দেব, বছরে 500 বোনাস। থিয়েটারের গাড়ি এসে তাকে নিয়ে যাবে, পৌঁছে দেবে। সিঁড়ি ভেঙে দৌড়ে ওপরে গিয়ে হাঁপাতে হাঁপাতে গঙ্গামণি বলল, ও নয়ন, শিগগির একটা ভালো শাড়ি পরে নে, তোর কপাল ফিরে গেছে। অন্য থিয়েটারের বাবুরা বাড়ি বই তোকে চাপ দিতে এসেছে, অনেক টাকা দেবে, বড় পার্ট দেবে, তুই হিরোইন হবি। গঙ্গামণির মুখে সব শুনে কিন্তু নয়নমণি আড়ষ্ট হয়ে গেল। বলল, ও দিদি, আমি অন্য থিয়েটারে যাব কেন? গিরিশবাবু বকবেন যে। মর, এ ছুরিটার দেখছি কিছুতেই জ্ঞানগম্যি হলো না। গিরিশবাবু আবার কি বলবেন? থিয়েটারে নাচতে এসেছিস, কোনো বোর্ডের কাছে বাঁধা থাকতে নেই। যে বড় পার্ট দেবে তার কাছেই চলে যেতে হয়। পার্টটাই বড় কথা, তাতেই তো মানুষ চেনে, তাই না? দর্শকরাই ভগবান, যত ক্ল্যাপ পাবি তত তোর দর বাড়বে। মিনার ভাই ছেলে সেজে কতদিন কাটাবি? গিরিশবাবুর কথা বলছিস? দেখবি তিনিই কবে ফুরুত করে উড়ে গেছেন। আজ মিনার ভাই, কাল হয়তো চলে যাবেন অন্য থিয়েটারে। কতবার যে উনি কোম্পানি বদলেছেন তা কি আমরা জানি না? নে নে, ওঠ, মুখটা ধুয়ে নে। গঙ্গামণি এক প্রকার জোর করেই নয়নমণির 8 পৌরে শাড়ি খুলিয়ে অন্য শাড়ি পরালো, চুল আঁচড়িয়ে স্নো মাখিয়ে দিল মুখে। তারপর তার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো নিচে। এ ঘরে চেয়ার নেই, গঙ্গামণির বিছানাটি মস্ত বড়, তারই এক প্রান্তে বসেছে 3 বাবু। নয়নমণিকে এনে গঙ্গামণি বসালো বিছানার অন্য প্রান্তে। নয়নমণি যখন ঘরে ঢুকছে, তার কয়েক পা হাঁটা দেখেই নীলমাধব তার পাশের লোকটিকে বলল, একটু শেখালেই নাচতে পারবে, কি বলিস? সে লোকটি দুবার মাথা নাড়ল। নীলমাধব তার অভিজ্ঞ চোখে নয়নমণির চোখ, নাক, ঠোঁট, বসার ভঙ্গি সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল, লেডি ম্যাকবেথ যখন সেজেছিলে তোমাকে চেনাই যায়নি, ফাটিয়ে দিয়েছ সেদিন। হ্যান্ডবিলে তোমার নাম দেয়নি। তোমার নামটা কি গো? যেন বিয়ের পাত্রী দেখতে এসেছে ওরা। পাত্রীকে বেশি কথা বলতে নেই, তাই গঙ্গামণি আগ বাড়িয়ে বলল, নয়নমণি, ওর নাম নয়নমণি। বেশ নামটা না? আমি বলে রাখলুম, দেখো, কালে কালে এ মেয়ে অডিয়েন্সের নয়নমণি হবেই।
ওসব মনি টনি চলবে না। না না, নাম বদলাতে হবে, হাল ফ্যাশনের নাম রাখতে হবে। পান্না রানী কিংবা কুহকিনী নামটা কেমন? ও, তোমাদের এখন আর মনি পছন্দ নয়, তা যা বলেছ। এখন মনিদের দিন গেছে, রানীদের দিন এসেছে। আহ গঙ্গা, তুই তো সব কথা বলছিস, ওকে কিছু বলতে দে। ওগো মেয়ে, শোনো, আমরা একটা নতুন নাটকের জন্য তোমাকে চাইতে এসেছি। রবি ঠাকুরের বউ ঠাকুরানীর হাট নামে একটা নভেল আছে, সেটা ভেঙে নাটক করেছি। হিস্টোরিক্যাল, তবে নতুন ধরনের। মেন ফিমেল পার্ট দুটো, একটাতে বনবিহারিণীকে নেব ঠিক করেছি, আর আরেকটাতে তুমি, মানে প্র্যাকটিক্যালি তুমি হিরোইন। নয়নমণি মুখটা অন্যদিকে ফিরিয়ে অন্যমনস্ক হয়ে গেল। বউ ঠাকুরানীর হাট, এই উপন্যাসটি সে পড়েছে, সে অনেক বছর আগে, যেন অন্য জীবনে। টাকা কড়ির কথা শুনেছ নিশ্চয়ই। সামনে শুক্রবার শুভ দিন আছে, সেই দিন থেকে রিহার্সাল ফেলবো। ওই ঠিক বেলা 11টায় থিয়েটারের গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে। তোমার যদি এ বাড়িতে থাকতে অসুবিধা হয়, অন্য বাড়িরও ব্যবস্থা আছে। এই যে রাজেন্দ্রবাবু এসেছেন, উনি টাকা ঢালছেন এই নাটকে। রাজেন্দ্রবাবুর গঙ্গার ধারে একটা ফাঁকা বাড়ি আছে, তুমি সেখানেও থাকতে পারো চাইলে। রাজেন্দ্রবাবু অতি দিলদার মানুষ, তোমার গা একেবারে সোনা দিয়ে মুড়ে দেবেন। 3-4 জন দাস দাসী থাকবে। গঙ্গামণির মনে পড়ল তার প্রথম যৌবনে তার মায়ের কাছে এসে এই ধরনের বাবুরা ঠিক এই রকমই প্রস্তাব দিত। আনন্দে চোখ চকচক করে উঠত তার মায়ের। মা তবু দরদাম করত, দর বাড়িয়ে তাকে সঁপে দিত কোনো বাবুর হাতে। আজ তার সেই ভূমিকা। সে বলল, গঙ্গার ধারে বাড়ি, সে বাড়িতেও একলা থাকবে না আরো কেউ আছে? একলা, পুরো ফাঁকা বাড়ি, দারোয়ান গেটে পাহারা দেবে। কি রাজেন্দ্রবাবু বলুন না। হিরে পোখরাজের আংটি পরা রাজেন্দ্রবাবু কিছু না বলে হে হে করে হেসে উঠল। তাহলে ওই কথাই রইল, মিনার্ভার সঙ্গে সম্পর্ক চুকিয়ে নাও, শুক্রবারই ও বাড়িতে চলে যাবে। আর হ্যাঁ, তোমার জন্য 200 টাকা অ্যাডভান্স এনেছি, বুঝলে? টাকার জন্য চিন্তা করো না, রাজেন্দ্রবাবু খুশি হলে তোমার কোনো অভাব থাকবে না। প্রণয়িনীর হাতে গোলাপ ফুল তুলে দেবার ভঙ্গিতে রাজেন্দ্রবাবু পকেট থেকে নগদ 200 রুপোর টাকা ভরা একটা মখমলের থলি বার করে গুঁজে দিল নয়নমণির হাতে। নয়নমণি থলিটা সন্তর্পণে বিছানায় নামিয়ে রাখল, তারপর হাত দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দিল অনেক দূরে। মুখ নিচু করে বলল, সোনার গয়না আমার সহ্য হয় না, আমি সোনা পরি না, আমি মিনার্ভা ছেড়ে যাব না। কি বললে? মিনার্ভা ছেড়ে যাবে না? মিনার্ভা তোমায় কি দেয়? হ্যাঁ, তোমার এত সুন্দর চেহারা, এটাকে তো ছেলে বানিয়ে রেখেছে। আমি গিরিশবাবুর পায়ের কাছে বসে পাঠ শিখব, আমার টাকার দরকার নেই। এরপর আর বেশিক্ষণ কথাবার্তা চলল না। এই পাতলা চেহারার মতো মেয়েটি যে তার জেদ ছাড়বে না, তা বুঝতে দেরি হয় না। নীলমাধবরা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। নয়নমণি বিছানা ছেড়ে দাঁড়িয়েছে দেয়াল ঘেঁষে। গঙ্গামণি কোমরে 2 হাত দিয়ে চোখ পাকিয়ে বলল, ছ্যা 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 ছ্যা, তুই হাতের লক্ষ্মী পায়ে ঠেললি? ঘরে বই এসে টাকা দিতে চাইলো 200 টাকা। বাপের জন্মে কেউ একসঙ্গে অত টাকা আমায় দেয়নি। কত সোনা দানা দেবে বলল, মেয়ের এত দেমাগ, তাতেও মন উঠল না। গিরিশ ঘোষের চন্নমের তো খেলেই তোর চলবে? ওর কোনো মায়া দয়া নেই, তা তুই কি জানবি? আজ মাথায় তুলে নাচবে, কাল ছুঁড়ে ফেলে দেবে। একদিন এই গঙ্গামণিকেও গিরিশবাবু কোলে বসিয়েছিল, আর চিনতেই পারে না। রূপ গুণ থাকতে থাকতে গুছিয়ে নিবি তা না, নিজের পায়ে নিজে কুড়ুল মারলি। নয়নমণি এসব বকুনিতে কানও দিল না। গঙ্গামণি একটু থামতেই ফুরফুর করে হেসে সে বলল, ও দিদি, ওই রাজেন বাবু না ভাজেন বাবু, লোকটা কিরকম ঘাম ছিল দেখনি?
এই শীতের মধ্যে? ঘরে নিশ্চয়ই ওর দজ্জাল বউ আছে। আর তোমার ওই নীলমাধব বাবু, শিকারী বিড়ালের মতো খোঁচা খোঁচা গো। গঙ্গামণির মুখ থেকে রাগ মুছে গেল। ছলছল করে এলো চক্ষু দুটি। দৌড়ে এসে নয়নমণিকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই কি করে পারলি রে? কি করে পারিস? নরেনের রূপান্তর এবং আমেরিকার এই ধর্ম মহাসম্মিলনে উপস্থিতির পশ্চাৎপট অনেকটা রূপকথার মতন অবিশ্বাস্য শোনায় তো বটেই, প্রায় যেন অলৌকিকত্বের ধার ঘেঁষে যায়। সেই নরেন আর এই নরেন বরানগর মঠের সেই ছেঁড়া বস্ত্রের ভিক্ষাজীবী এক বাউন্ডুলে যুবক, আর আমেরিকার এই মহতী জনসভায় সম্মানিত অতিথি। বরানগরের সেই জীর্ণ পোড়োবাড়ি সাপখোপ শেয়ালের উৎপাত আর প্রতিবেশীদের তর্জন গর্জন। শ্রীরামকৃষ্ণ নেই। মাসের পর মাস 10-12 জন ভক্ত তবু কায়ক ক্লেশে জড়ামড়ি করে এখানে পড়ে আছে। আত্মীয় স্বজনরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার জন্য টানাটানি করে মাঝে মাঝে, তবু তারা মঠ ছেড়ে যেতে চায় না, যদিও তারা নিজেরাও জানে না যে তাদের ভবিষ্যৎ কি। এখানে তারা নানান শাস্ত্র পাঠ করে, কখনো ঘন্টার পর ঘন্টা কীর্তন গানে মেতে থাকে, রাত জেগে হই হুল্লোড় করবে। কিন্তু এইভাবেই কি দিন কাটবে? গৃহীভক্তরা অর্থ সাহায্য করে, আবার সংসারের নানান কাজের ব্যস্ততায় মাঝে মাঝে ভুলেও যায়, আর তখন এরা ভিক্ষে করতে বাধ্য হয়। সবাই বলাবলি করছে, এই ছেলের দল নিতান্ত পাগলামিতে মেতেছে। বরানগরের এই মঠ টিকিয়ে রাখার আর দরকার নেই, যে যার ঘরে ফিরে যাক। ক্রমে দল ভাঙতে লাগল। নৈরাশ্যে নয়, গৃহীদের উপদেশেও নয়, আত্মীয় স্বজনের অনুরোধ কান্নাকাটিতে নয়, খাওয়া শোয়ার কষ্টের জন্যও নয়, নিছক একঘেয়েমির কারণে এক একজন মঠ ছেড়ে চলে যেতে লাগল। বাড়ি ফিরল না, বেরিয়ে পড়ল তীর্থযাত্রায়। নরেনের পারিবারিক সংকট খুব তীব্র। আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে তো চলছেই। মাঝে মাঝে সে দিনের বেলা বাড়ি যায়, মামলা তদারকি করে, আবার রাত্রিরে মঠে ফিরে আসে। মায়ের কষ্ট সে দেখতে পারে না। মাকে সে সব রকম সাহায্য করতে চায়, কিন্তু এ কথাও সে জানিয়ে দিয়েছে, আমি আর কখনো গৃহী হব না। ঘর আমার জন্য নয়। সাপ আর সন্ন্যাসীর কোনো নিজস্ব বাসা থাকে না। নিক্ষিপ্ত তীর আর ফেরে না। এক সন্ধেবেলা নরেন কলকাতা থেকে বরানগরের মঠে ফিরে এসে শুনল, এক গুরুভাই সারদা গোপনে মঠ ছেড়ে কোথায় যেন চলে গেছে। শুনেই খুব উতলা বোধ করল নরেন। সারদার বয়স বেশ কম, প্রায় বালক বলা যায়। সে একা একা কোথায় যাবে, কি বিপদে পড়বে কে জানে। কিছুক্ষণ পরে সারদার একটা চিঠি পাওয়া গেল নরেনকে লেখা। সে লিখেছে, পায়ে হেঁটে বৃন্দাবন যাওয়ার ইচ্ছায় বেরিয়ে পড়লাম। ইদানিং সে স্বপ্ন দেখে ভয় পাচ্ছিল। স্বপ্নে সে মা বাবা আর বাড়ির লোকজনদের দেখতে পায়, তারা যেন হাতছানি দেয়। এ তো মায়ার হাতছানি। এর মধ্যে 2 বার সে বাড়িতে ছুটে চলেও গিয়েছিল। তারপর সে ঠিক করেছে, এই মায়া পাশ কাটাতেই হবে। একবার সন্ন্যাসী হয়ে আবার গৃহী হতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি বহু দূরে। কয়েকদিন নরেন খুব চিন্তিত হয়ে রইল। সারদার ঘটনাটা তার মনে একটা জোর ধাক্কা দিয়েছে। নরেন ভাবতে বসল, সারদা চলে গেছে শুনে আমি এত বিচলিত হয়ে পড়েছিলাম কেন? সারদা আমার কে? সন্ন্যাসীর আবার কোনো বন্ধন থাকে নাকি? নিজের সংসার ছেড়ে এসে আমি কি এই মঠের সংসার চালাচ্ছি? এখানে অনেক সমস্যার সমাধান করতে হয় আমাকেই। সন্ন্যাসীর পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা মানায় না। বহতা জল আর রমতা সাধু, এরাই পবিত্র থাকে। এবার আমাকেও বেরিয়ে পড়তে হবে। আমি এই দেশটাকে চিনতে চাই। কারুকে কিছু না জানিয়ে নরেন
একদিন মঠ ছেড়ে চলে গেল। তারপর শুরু হলো তার পরিব্রাজক জীবন। শুধু চলা, কখনো পায়ে হেঁটে, কখনো ট্রেনে। অঙ্গে গেরুয়া কৌপিন, হাতে একটি লম্বা লাঠি আর কমণ্ডলু, আর একটা পুঁটলিতে খানকতক বই। পড়ার নেশা সে ছাড়তে পারবে না। পড়ার ব্যাপারে তার বাছ বিচার নেই। সে যেমন বেদান্ত পড়ে, তেমনি জুল ভার্নের রোমাঞ্চকর উপন্যাসও পড়ে। নরেন কাশীর বিশ্বনাথ মন্দির যেমন দেখতে যায়, তেমনি সে আগ্রার তাজমহলও দেখতে যায়। গাজীপুরের পাওহারি বাবার মতন তপক্লিষ্ট সাধুর কাছে সে যেমন গিয়ে পড়ে থাকে, তেমনি বারাণসীতে পণ্ডিত প্রবর ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গেও তর্কে মাতে। ভক্তির জন্য সে জ্ঞানকে ছাড়েনি, আবার জ্ঞানের জন্য সে সৌন্দর্য বোধও বিসর্জন দেয়নি। বেশ কিছুকাল ঘোরাঘুরির পর এক জায়গায় অসুস্থ হয়ে পড়ল নরেন। এক নতুন শিষ্য পরিবার তাকে পৌঁছে দেয় কলকাতায়। বরানগরের মঠে শশী, রাখাল, বাবুরাম লাটুদের সেবায় সাহচর্যে সুস্থ হয়ে উঠল সে। কিছুদিন আনন্দে কাটল, কিন্তু পথ যাকে একবার টেনেছে সে আর ঘরে থাকবে কি করে? বাঙালিরা ছড়িয়ে আছে সারা ভারতে। অনেক জায়গাতেই নরেনের থাকবার জায়গা জুটে যায়। কোথাও কোথাও হঠাৎ হঠাৎ নরেনের প্রেসিডেন্সি কলেজের বন্ধুরও সাক্ষাৎ পাওয়া যায়। নরেনের কলেজি বন্ধুরা নরেনকে চিনতে পেরে স্তব্ধবাক হয়ে যায়। এক জায়গায় আশ্রয় পেলে সেই আশ্রয়দাতাই পরবর্তী কোনো স্থানের পরিচিত ব্যক্তির ঠিকানা দিয়ে দেয়। ক্রমে নরেনের পরিচিতের সংখ্যা বাড়ে। ট্রেনে যাওয়ার সময় নরেনের চেহারা দেখে ও দু একটি কথা শুনেই আকৃষ্ট হয় সহযাত্রীরা। এই ট্রেনের কামরাতেই একবার নরেনের সঙ্গে মহারাষ্ট্রের প্রসিদ্ধ জননেতা বাল গঙ্গাধর তিলকের সঙ্গে পরিচয় হয়। তিলক রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি, নরেন সম্পর্কে কিছুই জানেন না। শুধুমাত্র তার মুখের কথা শুনে মুগ্ধ হয়ে নিজের বাড়িতে ডেকে এনে স্থান দিলেন কয়েকদিনের জন্য। ক্রমে এই শিক্ষিত তরুণ সুদর্শন সন্ন্যাসীর খ্যাতি ছড়িয়ে পড়ে উচ্চ মহলে। রাজস্থান ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ পরিবার তাকে অতিথি হিসেবে পেয়ে ধন্য হয়। আলোয়ার, কোটা, খেত্রি, রামনাদের রাজা, হায়দ্রাবাদের নিজাম, এমনকি ভারতীয় রাজন্যবর্গের মধ্যে যিনি প্রধান হিসেবে গণ্য সেই মহীশূরের রাজার সঙ্গেও তাঁর বন্ধুত্ব হয়। প্রত্যেকেই নরেনের বিদ্যা বুদ্ধির পরিচয় পেয়ে বিস্মিত। তারা বুঝতেই পারে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কৃতি পুরুষ এরকম পাগলের মতো ঘুরে বেড়ায় কেন। আলোয়ার রাজ্যের মহারাজ একদিন তো জিজ্ঞেস করেই ফেললেন, স্বামীজি, আমি তো শুনেছি আপনি বিদ্বান ও মহাপণ্ডিত, ইচ্ছে করলেই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, তবু আপনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ঘুরছেন কেন? আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি রাজকার্যে অবহেলা করে প্রায় জঙ্গলে গিয়ে সাহেবদের মতো জন্তু জানোয়ার শিকার ইত্যাদি আমোদ প্রমোদে সময় কাটান কেন? হ্যাঁ, ওসব করি বটে, তবে কেন করি তা বলতে পারি না। ভালো লাগে, ভালো যে লাগে তা নিঃসন্দেহে বলতে পারি। আমারও ভালো লাগে বলেই আমি ফকির সেজে এখানে সেখানে ঘুরে বেড়াই। আর একজন নরেনকে একবার জিজ্ঞেস করেছিল, আপনি গেরুয়া পরেন কেন? গেরুয়া কাপড়ের কি বৈশিষ্ট্য আছে? সাধারণ লোকের মতো জামা কাপড় পরলে আমি খুব বিপদে পড়তাম। দেশে তো ভিখারির অভাব নেই। পথের ভিখারিরা আমাকে ভদ্রলোক মনে করেই ভিক্ষা চাইত, কিন্তু আমি তো নিজেই একজন ভিক্ষুক। আমার হাতে একটা পয়সাও থাকে না, আবার কোনো প্রার্থীকে ফিরিয়ে দিতেও কষ্ট হয়, তাই গেরুয়া পরি। আমাকেও ভিক্ষুক মনে করে অন্য ভিখারিরা পয়সা চায় না। কোনো কোনো রাজা নরেনের সঙ্গে 2-4 দিন আলাপ আলোচনা করে এতই মুগ্ধ হয় যে তারা নরেনকে রাজগুরু পদে বরণ করে ধরে রাখতে যায়। কিন্তু নরেন যে রম্পা সাধু, তার শিকড় গাড়তে নেই। সব অনুরোধ উপরোধ অগ্রাহ্য করে রাজভোগ ছেড়ে সে আবার নেমে পড়ে পথে। আজ সে কোনো রাজার অতিথি সদনে রাত কাটাচ্ছে, পরদিন আবারও কোনো গাছতলায়। কেউ কিছু উপহার দিলেও সে নেয় না। অনেকে জোর করে পকেটে টাকা গুঁজে দিতে চায়। নরেন প্রত্যাখ্যান করে।
খুব পীড়াপিড়ি শুনলে বলে, আপনি বরং পরবর্তী গন্তব্যের জন্য আমার একটা ট্রেনের টিকিট কেটে দিন। মহীশূরের মহারাজ বহু মূল্যবান সোনা রূপোর দ্রব্য দিতে চেয়েছিলেন। একেবারে কিছু গ্রহণ না করলে অশিষ্টতা প্রকাশ পায়। কোনো ধাতু দ্রব্যই সে নিতে পারে না। শেষ পর্যন্ত সে শুধু একটা চন্দন কাঠের ছোট হুঁকো নিয়ে পুটুলিতে রাখল। আর সব ছাড়লেও তামাকের নেশা নরেন কিছুতেই ছাড়তে পারেনি। আমেরিকাতে এসেও একটা চুরুটের দাম 8 আনা দেখে সে আঁতকে উঠেছিল। দিনে 7-8 খানা চুরুট তো তার লাগেই। আমেরিকায় পাড়ি দেবার ইচ্ছেটা তার মনে মনে একটু একটু করে দানা বাঁধছিল। মনস্থির করতে অনেক সময় লেগেছে। হরিদ্বার থেকে ঋষিকেশ থেকে দ্বারকা, ত্রিবান্দ্রাম থেকে সেতুবন্ধ, রামেশ্বর, হিমালয় থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষ এফোড় ওফোড় করে ঘুরে বেড়ালো নরেন। পর্যটনে শুধু তো প্রকৃতির রূপ দেখা নয়, মানুষই প্রধান দ্রষ্টব্য। মানুষ, মানুষ, অসংখ্য মানুষ। রাজা মহারাজা আর কজন? সচ্ছল চাকুরিজীবী, ব্যবসায়ী বা কত? অধিকাংশই তো দরিদ্র, নিপীড়িত জনসাধারণ। দুবেলা আহার জোটে না, মাথা গোঁজার ঠাঁই নেই। দারিদ্র্যের এমনই কুম্ভিপাক যে কেউ বিদ্যা শিক্ষা সুযোগ পায় না, শিল্প সংস্কৃতি নিয়ে মাথা ঘামায় না, ধর্মের মর্ম বোঝে না। যে মহান ভারতের ঐতিহ্য নিয়ে আমরা গর্ব করি, তার অবস্থা এখন এত নিম্ন স্তরে এসে পৌঁছেছে। 30 কোটি মানুষ, তার মধ্যে শতকরা 1 জন মাত্র ইংরেজি শিক্ষিত। ইদানিং সেই শিক্ষিতদের মধ্যেও বেকারের সংখ্যা প্রচুর। তারা কৃষিভিত্তিক সমাজ থেকে বিচ্ছিন্ন, আবার ইংরেজি শিখেও জীবিকা সংস্থান করতে পারে না। ইংরেজের শাসনের প্রধান উদ্দেশ্য শোষণ। ভারতীয়দের নিজস্ব সম্পদ বলতে আর কিছু নেই। এইরকম অবস্থায় ধর্মেরও অধঃপতন হয়। জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, যুক্তি মার্গ সব চুলোয় গেছে। এখন শুধু ছুত মার্গ। জাতপাতের হাজার বিভেদ। হিন্দু ধর্মে ধর্মান্তর নেই। অন্য দেশে তারা ধর্ম প্রচার করতে যায়নি। অন্য ধর্মের মানুষদের হিন্দু ধর্মের আশ্রয়ে টেনে আনেনি কখনো, বরং নিজের ধর্মের মানুষদেরই জাতিচ্যুত করেছে, অপমান করে দূরে ঠেলে দিয়েছে। এক এক সময় মনে হয় চুলোয় যাক ধর্ম। যে ধর্ম মানুষের অপমান করে তা বা ধর্ম নাকি? দেশের দারিদ্র্য দূর করা, অসহায় মানুষদের সেবা করাই এখন প্রকৃত ধর্ম। বরানগর মঠ ছাড়বার 4 বছর পর নরেন সারা ভারত পরিভ্রমণ করে কন্যাকুমারীর এক শিলাতটে বসল। সামনে বিশাল নীল জলধি, পিছনে সমগ্র ভারতবর্ষ। সে একা একা বসে কাঁদল কিছুক্ষণ। এরপর আমি কি করব? বেদান্ত চর্চা জপ তপ করে কাটিয়ে দেব বাকি জীবন? তার মনে পড়ছে অগণিত ক্ষুধার্ত মানুষের মুখ। সারা দেশ রসাতলে যাক, শুধু নিজের আত্মিক উন্নতি হলেই হলো, এই তো ভেবে এসেছে এতকাল সন্ন্যাসীরা। কিন্তু এই ধর্মচর্যা তো নিতান্ত স্বার্থপরতারই নামান্তর। তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংস বারবার বলেছেন, খালি পেটে ধর্ম হয় না, মোটা ভাত আর মোটা কাপড়ের বন্দোবস্ত চাই। সমুদ্রে নেমে সাঁতার দিতে লাগলো নরেন। অদূরে একটা পাথরের ঢিবি জেগে আছে সমুদ্রের বুকে। সেই পাথরে উঠে নরেন মহাসমুদ্রের দিকে পেছন ফিরে যেন দেখতে পেল ভারতের মহা জনসমষ্টি অভুক্ত, অর্ধনগ্ন। নরেন ভাবল, এদের উদ্ধার করতে না পারলে ধর্মপ্রচার নিতান্ত অপপ্রয়াস। কিন্তু কিভাবে এদের উন্নতি করা সম্ভব? বিজ্ঞান ছাড়া গতি নেই। বৈজ্ঞানিক কারিগরি ও যন্ত্রপাতির নির্মাণে পশ্চিম দেশগুলি অনেক এগিয়ে গেছে। সেই কারিগরি নিয়ে আসতে হবে ভারতে। কিন্তু তারা দেবে কেন? ইংরেজরা তো কিছুতেই দেবে না। অন্য দেশগুলির কাছেও ভিক্ষুকের মতন হাত পাতলে তারা ঘৃণায় প্রত্যাখ্যান করবে।
ভিক্ষুককে কেউ রেয়াত করে না, চাই বিনিময়। ওদের কাছ থেকে কিছু নিতে হলে ওদেরও কিছু দিতে হবে। এই রিক্ত হীনবল ভারতে দেবার মতন কি আছে? স্বর্ণ নেই, শস্য নেই, শুধু এখনো রয়ে গেছে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শন। পশ্চিমের মানুষ এখন আধ্যাত্মিক ব্যাপারে নানান দ্বিধা, সংশয় ও নৈরাশ্যে ভুগছে। তাদের কাছে গিয়ে বলা যেতে পারে, তোমরা আমাদের উদরের অন্ন দাও, আমরা তোমাদের মানসিক খাদ্য দেব। কিন্তু পশ্চিম দেশে গিয়ে তো রাস্তায় রাস্তায় ঘুরে এ কথা বলা যাবে না। শিকাগোতে যে বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছে, সেই মঞ্চই সঠিক স্থান। সেই মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য পৌঁছে দেওয়া যেতে পারে অনেকের কাছে। এর আগে বিভিন্ন স্থানে যখন বিদেশ যাত্রার প্রসঙ্গ উঠেছে, তখন অনেক রাজা মহারাজা নরেনকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নরেন ঠিক করল, যদি ভারতের প্রতিনিধি হয়েই তাকে যেতে হয়, তাহলে ভারতের মানুষই তাকে চাঁদা করে পাঠাবে। সাধারণ মানুষের চাঁদা দেওয়ার সঙ্গতি নেই। টাকা তুলতে হবে মধ্যবিত্তদের কাছ থেকে। মাদ্রাজে কিছু শিক্ষিত তরুণ যুবক তার খুব অনুরক্ত হয়ে পড়েছিল। এদের মধ্যে পেরুমল আলাসিঙ্গা নামের যুবকটি তার বিশেষ ভক্ত। মাদ্রাজে ফিরে এসে নরেন আলাসিঙ্গাকে তার অভিপ্রায়ের কথা জানাতেই সে খুব উৎসাহিত হয়ে উঠল। মাদ্রাজের এই যুবকদের নরেন সম্পর্কে বদ্ধমূল ধারণা জমে গেছে। এই তেজস্বী তরুণ সন্ন্যাসী অসাধারণ কিছু কীর্তি রেখে যাবে। বাংলার কেউ কিছু জানল না। গুরু ভাইদের সঙ্গেও নরেনের অনেক দিন যোগাযোগ নেই। দক্ষিণ ভারতে চাঁদা তোলা হতে লাগলো তার জন্য। শেষ পর্যন্ত অবশ্য টাকা উঠল না। জাহাজ ভাড়া ও আনুষাঙ্গিক খরচ আছে। আমেরিকায় কতদিন থাকতে হবে তারও ঠিক নেই। বাধ্য হয়েই সাহায্য নিতে হলো রাজাদের কাছ থেকে। অনেকেই কিছু কিছু সাহায্য করলেন। সবচেয়ে উদার হস্ত প্রসারিত করে দিলেন খেতড়ির রাজা অজিত সিং। এই অজিত সিং তো নরেনের প্রায় শিষ্য ও সখা বনে গেছে। বহুকাল ধরে সে অপুত্রক ছিল। নরেনের আশীর্বাদে তার একটি উত্তরাধিকারী এসে গেছে। এজন্য তার কৃতজ্ঞতার শেষ নেই। অজিত সিং নরেনের পোশাকের পরিকল্পনা করে দিলেন। বললেন, দরিদ্র সন্ন্যাসীর বেশে গেলে পশ্চিমে কেউ গ্রাহ্য করবে না। আগে ওদের দৃষ্টি আকর্ষণ করা চাই। কিন্তু সন্ন্যাসী নরেনের নাম কি হবে? বরানগরের মঠে বিরজা হোমের পর রামকৃষ্ণ পরমহংসের শিষ্যরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়েছিল। নরেনই গুরুভাইদের এক একজনকে এক একটি নতুন নাম দিয়েছিল। নরেনের ইচ্ছে ছিল সে নাম নেবে রামকৃষ্ণানন্দ, কিন্তু আগে ভাগেই শশী ওই নামটা চেয়ে বসল। তখন নরেন নিজের নাম নিল বিবিদিশানন্দ। যেমন বিদঘুটে নাম, তেমন মানেও বোঝা যায় না, আর উচ্চারণ করার তেমনই অসুবিধে। ভ্রমণের সময় সেটা বদলে সে সচ্চিদানন্দ করে নিল। কখনো কখনো চিঠিতে লিখত বিবেকানন্দ। খেতড়ির রাজা অজিত সিং শেষ নামটাই পছন্দ করলেন। আপনার আজ থেকে নাম হলো স্বামী বিবেকানন্দ। খেতড়ির রাজা আর একটি দারুণ উপকার করেছিলেন। নরেন সন্ন্যাসী হোক বা নাই হোক, সে কখনো মাকে ভুলতে পারবে না, মায়ের কষ্ট সহ্য করতে পারবে না। নরেন ভাবল, সমুদ্র পাড়ি দেওয়ার পর আমি আবার কবে ফিরতে পারবো, কি আদৌ ফিরতে পারবো কিনা তার ঠিক নেই। বিদেশে বেঘরে প্রাণটাও যেতে পারে, তখন মায়ের কি হবে? খেতড়ির রাজা নরেনের এই দুশ্চিন্তা টের পেয়ে তার মায়ের জন্য মাসোহারা আর তার ছোট ভাইদের শিক্ষার ব্যবস্থার জন্য নির্দিষ্ট সাহায্য পাঠাবার প্রতিশ্রুতি দিলেন। মাদ্রাজি ভক্তরা জাহাজের দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে দিয়েছিল। খেতড়ির রাজা সেটাকে প্রথম শ্রেণীতে উন্নীত করে দিয়েছেন। দিনহীনের মতন নেটিভের পোশাকে এই শ্রেণীতে যাওয়া যায় না। নরেন গেরুয়া ছেড়ে ট্রাউজার ও লম্বা কোট পরেছে, পায়ে মোজা ও বুট জুতো। যে মুষ্টিমেয় কয়েকজন তাকে বিদায় জানাতে এসেছিল, তারা সবিস্ময়ে দেখল খালি পায়ে যে সারা ভারত ঘুরেছে,
সেই সন্ন্যাসী এই পোশাকেও বেশ অভ্যস্ত। বিদায়ের ক্ষণে নরেন বিশেষ কোনো কথা বলতে পারল না। গম্ভীরভাবে শুধু পায়চারি করতে লাগল। গুরু ভাইরা কিছু জানে না, সারা ভারতেও বিশেষ কেউ জানে না, কোনো সংবাদপত্রেই আমার নাম উল্লেখ নেই। তবু আমার কাঁধে এক বিশাল দায়িত্ব। কয়েকজন শুভার্থী অনেক ভরসা নিয়ে আমাকে পাঠাচ্ছে। সেই জড়বাদী ভোগবাদীদের দেশে গিয়ে এ দায়িত্ব আমি পালন করতে পারবো তো? সমুদ্রযাত্রা নিয়ে কয়েকজন আপত্তি জানিয়েছিল। নরেন তাদের কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছে। মাদ্রাজি ব্রাহ্মণদের সে দাপুটের সঙ্গে জিজ্ঞেস করেছিল, কোন শাস্ত্রে সমুদ্রযাত্রা নিষেধ আছে আমাকে দেখান তো। তারপর তরুণ ভক্তদের ডেকে নরেন বলেছে, কোন শাস্ত্রে যদি এমন কথা থাকেও তো সে শাস্ত্র বদলাতে হবে। যে সমস্ত সামাজিক লোকাচার এই যুগের উপযুক্ত নয় সেগুলো ছুঁড়ে ফেলে দেবে। পুরুষদের কথা একদম মানবে না। সমুদ্র নরেনের ভালো লাগে। জাহাজের ডেকে দাঁড়িয়ে অগাধ জলের দিকে তাকিয়ে নরেন ভাবে, যে জলরাশির পরপার দেখা যায় না তার যেন এক অজানা রহস্যের হাতছানি আছে। এতকাল হিন্দুরা সেই হাতছানি উপেক্ষা করে রইল কিভাবে? তাতেই তো অন্য জাতিগুলি এত এগিয়ে গেল। অবশেষে নরেনের জাহাজ এসে পৌঁছল কানাডার ভ্যাঙ্কুভা বন্দরে। সেখান থেকে ট্রেনে শিকাগোয় আসতে 3 দিন লেগে গেল। টাকা পয়সা হু হু করে খরচ হয়ে যাচ্ছে। নতুন দেশে যে পাচ্ছে সেই ঠকাচ্ছে, স্টেশনের কুলিরা পর্যন্ত। জাহাজে ওঠার সময় নরেনের সম্বল ছিল প্রায় 1003 টাকা মাত্র। এখন সন্ন্যাসী হয়েও তাকে টাকার হিসেব রাখতে হচ্ছে, ব্যয় করতে হচ্ছে টিপে টিপে। শিকাগো পৌঁছবার পর নরেন বুঝতে পারল, কি আহাম্মকির কাজই না আমি করেছি। আমেরিকায় একটা ধর্ম সম্মেলন হচ্ছে শুনেই হুট করে এখানে চলে আসা যায়? এ যেন উঠল বাই তো কটক যাই। আগে থেকে কিছু যোগাযোগ করা হয়নি, কোনো আমন্ত্রণপত্র নেই, এমনকি কোনো পরিচয়পত্র পর্যন্ত নেই। কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে গেলে তার প্রমাণ দিতে হবে না? ওরা যে জানতে চাইবে সমগ্র হিন্দু সমাজের মুখপাত্র হিসেবে আমাকে কে নির্বাচন করলো। আমি কি গায়ে মানে না আপনি মোড়ল? আমেরিকায় সবকিছু নিয়ম মেনে চলে, আমাকে এখানে পাত্তাই দেবে না কেউ। যেসব শুভার্থীরা আমাকে এখানে পাঠালো তাদের কারোর মাথায় এসব কথা আসেনি। আরো ভয়ঙ্কর ব্যাপার, নরেন শিকাগোয় এসে জানল সম্মেলন শুরু হতে এখনো 1 মাস দেরি আছে। আর কোনো দেশের প্রতিনিধি এখনো এসে পৌঁছয়নি। তারা আসবে সম্মেলনের 3 দিন আগে। এই 1 মাস আমি থাকবো কোথায়? খাবো কি? হ্যাঁ, কি ভিক্ষে করতে গেলেই এখানে জেলে পুরে দেবে। সম্মেলনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখও পার হয়ে গেছে। উদ্যোক্তাদের আতিথ্যও আমি কোনো ক্রমে পাবো না। তাহলে এখন কি করব? শিকাগোর সাউথ ওয়েস্ট অ্যাভিনিউতে দাঁড়িয়ে নরেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে শীতে কাঁপছে। এদেশের আবহাওয়া সম্পর্কে কোনো খোঁজ খবর নিয়ে আসেনি সে। বাংলায় 6টি ঋতু, পশ্চিমের লোকেরা তার মধ্যে 2টি ঋতুর নামই জানে না। এদেশে একটি ঋতুই প্রধান, তার নাম শীত। এই শীতের ধারপাশ ঘেঁষে কখনো গ্রীষ্ম, কখনো বসন্ত, কখনো শরৎ উঁকি মেরে যায়। কিন্তু ওই সব ঋতুতেও যদি হঠাৎ জাঁকিয়ে বৃষ্টি নামে, থার্মোমিটারের পারাও অনেক বেশি নেমে যায়। হু হু করে ছুটে আসে হিমেল হাওয়া। নরেন কোনো গরম জামা কাপড়ই আনেনি। অচেনা দেশ, একটি মানুষও চেনা নেই। সঙ্গে যা টাকা আছে তাতে দেশে ফেরার জাহাজ ভাড়াও কুলোবে না। অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে 30 বৎসর বয়স্ক এক যুবক। রাস্তার লোক ফিরে ফিরে তাকাচ্ছে। তারা কেউই আগে কোনো ভারতীয় দেখেনি। এই কিম্ভূত কিমাকার পোশাক পরা মানুষটি যেন অন্য গ্রহের প্রাণী। আস্তে আস্তে তাকে ঘিরে জুটে গেল একদল বালক ও কিশোর। তারা অদ্ভুত স্বরে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে তা বোঝা যায় না।
চারিদিকে ঘুরে ঘুরে হাততালি দিয়ে নাচতে লাগলো তারা। তাতেও নরেনের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না দেখে তারা রাস্তা থেকে ইট কুড়িয়ে কুড়িয়ে ছুঁড়ে মারতে লাগলো। এই হয়েছে আরেক জ্বালা। রাজা অজিত সিং খুব ভালোবেসে আমার জন্য এই গাঢ় কমলা রঙের রেশমি পোশাক তৈরি করে দিয়েছে, যাতে সকলের দৃষ্টি আকৃষ্ট হয়। জাহাজ থেকে নামার পর আমি ট্রাউজার্স কোট বদল করে এই ভারতীয় পোশাক পরে নিয়েছিলাম। দৃষ্টি আকৃষ্ট হচ্ছে ঠিকই, ফলটা হচ্ছে বিপরীত। বয়স্ক লোকেরা শুধু বক্র দৃষ্টিতে তাকায়, বাচ্চারা সহ্য করতেই পারে না, ঢিল মারে। মালপত্র তুলে নিয়ে দ্রুত হাঁটতে লাগলো নরেন। বাচ্চারা পেছন পেছন তাড়া করে এলো, যেন পাগল তাড়াচ্ছে। শেষ পর্যন্ত ছুটতে হলো নরেনকে। ছুটতে ছুটতে সে একটা হোটেলের দরজায় পৌঁছে গেল। এদেশে পয়সা থাকলেই হোটেলে আশ্রয় পাওয়া যায় না। সভ্যতার অগ্রগতির মধ্যে অদ্ভুত একটা পরিহাস আছে। যে সমাজ একদিকে খুব উদার, সেই সমাজেই অন্যদিকে গোঁড়া। একদিকে যুক্তিবাদী, অন্যদিকে অন্ধ। যারা মানবতার নামে জয়ধ্বনি দেয়, তারাই আবার ধর্মের তফাৎ কিংবা গায়ের সাদা কালো রঙের তফাৎ ভুলতে পারে না। নিজের দেশে নরেন একজন গৌরবর্ণ পুরুষ, পশ্চিমীদের চোখে সে কালো। আমরা ক্যাটক্যাটে সাদা ও কুচকুচে কালোর মাঝখানে অনেকগুলি রং দেখতে পাই। সাহেবরা পারে না। আসলে তাদের চোখের দোষ আছে। কালো লোকেদের জন্য হোটেলে জায়গা নেই। কেউ ভদ্র ভাষায় প্রত্যাখ্যান করে, কেউ মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, কেউ বা নরেনের পোশাক দেখে বিকট মুখভঙ্গি করে, যেন চোখের সামনে রয়েছে এক অদ্ভুত জানোয়ার। নরেন দারুণ ক্লান্ত ও শীতার্ত। মাথা গোঁজার জন্য একটা ঘর পেতেই হবে, না হলে সে হয়তো মরেই যাবে। একটা রেল স্টেশনের স্নান ঘরে ঢুকে নরেন পোশাক বদলে আবার প্যান্ট কোট পরে নিল। তারপর সস্তার হোটেলের বদলে গেল একটা বড় হোটেলে। এখানে বিভিন্ন দেশের মানুষ আসে। ঘর ভাড়া খুব বেশি। যত টাকাই লাগুক, তাকে তো বাঁচতে হবে আগে। 2-3 দিন সেই হোটেলে থেকে নরেন কিছুটা ধাতস্থ হয়ে নিল, বোঝার চেষ্টা করল দেশটাকে। এখানে চুরুটের দাম 8 আনা। সব জিনিসেরই দাম এখানে অত্যন্ত বেশি। এখানকার ধনীরা বিপুল ধনবান, মধ্যবিত্তদের সংখ্যাই সর্বাধিক। গরিবও আছে বটে, কিন্তু তারা কেউ অনাহারে থাকে না। কিছু না কিছু কাজ সবাই পায়। আমার যা সম্বল, তাতে আমি এখানে দিন 15 বেশি টিকতে পারবো না। আমি সন্ন্যাসী, চাকরি খোঁজার প্রশ্নই ওঠে না। তাহলে আমি কিসের ভরসা এদেশে এসেছি? ধর্ম সম্মেলন অবধি থাকবো কি করে? তবে কি সব চেষ্টা বিফল হবে? চরম দুশ্চিন্তার সংকটের মধ্যে পড়ল শিমলে পাড়ার নরেন। না না, তিনি তো এখন স্বামী বিবেকানন্দ, কিন্তু শেষ পর্যন্ত সে সভায় উপস্থিত হতে পেরেছিলেন। কিন্তু কিভাবে? আর সেই ত্রিপুরার ভাগ্যহত ছেলে ভরত, সেই বা কোথায় এখন? এক ঝড়ের রাতে ভূমিসুতাকে হারিয়ে কোথায় গেল সে? তার খোঁজ কি পাবো আমরা? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন 4র্থ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, আবহ সঙ্গীত কৌশিক দাস, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখোপাধ্যায়, প্রতাপ দিব্যেন্দু কুণ্ডু, নরেন প্রসূন দাস, ধর্মপাল সৌনক সান্যাল, নীলমাধব সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা, জ্ঞানেন্দ্রনাথ অভিষেক মুখার্জি, গঙ্গা শ্রাবণী মুখার্জি, নয়নমণি দেবশ্রী মুখোপাধ্যায়, রামকৃষ্ণ শেখর দাস এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।